টপিকের মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রথমে তোমার রেশিও অ্যানালিসিস। আমি সব টপিকই বলবো, কিন্তু ইম্পর্টেন্টের বেসিসে বলবো, ঠিক আছে? রেশিও অ্যানালিসিস। পার্টনারশিপ ফার্ম নেই, পার্টনারশিপ ফার্ম। রেশিও অ্যানালিসিস তুমি পেয়ে যাবে, টপিকের নাম হচ্ছে অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। হ্যাঁ, চ্যাপ্টারের নাম থাকবে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, স্টেটমেন্ট অ্যানালিসিস। রেশিও অ্যানালিসিস, রেশিও অ্যানালিসিস বলতে তোমার ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লসের অ্যানালিসিস। মেন যে চ্যাপ্টার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তার একটা পার্ট রেশিও অ্যানালিসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস বলতে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লসের অ্যানালিসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস। ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকে, ঠিক আছে? তো তার অ্যানালিসিস, তার মধ্যে একটা পার্ট রয়েছে রেশিও অ্যানালিসিস। রেশিও দিয়ে তুমি অ্যানালিসিস করবে, ওখানে বিভিন্ন ধরনের রেশিও দেখতে হবে, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, ক্যাপিটাল টার্নওভার রেশিও, সব রেশিও থাকবে বিভিন্ন ধরনের। তাহলে তুমি কারেন্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, বিভিন্ন ধরনের রেশিও পাবে। রেশিও দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালিসিস করছো, মানে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে অ্যানালিসিস করছো। এর পরের টপিক তুমি ইম্পর্টেন্টের বেসিসে বলেছি, ইম্পর্টেন্টের বেসিসের পরের টপিক রেশিও অ্যানালিসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশের কত ফ্লো হয়েছে সারা বছরে। ওপেনিং এ ধরো 5 লাখ ছিল, ক্লোজিং এ 7 লাখ হয়ে গেছে, তাহলে এই 2 লাখ কি করে এলো? কিছু টাকা গেছে, কিছু টাকা আসছে, সেটাকে তোমাকে ডিফারেন্ট অ্যাক্টিভিটি দেখাতে হবে। অপারেটিং অ্যাক্টিভিটিতে কত আসছে, কত চলে গেছে, ফাইন্যান্সিং এ কত আসছে, কত চলে গেছে। ক্যাটেগরি, অ্যাক্টিভিটি মানে ক্যাটেগরি। অপারেটিং রিলেটেড, ইনভেস্টিং রিলেটেড অ্যাক্টিভিটি, আর ফাইন্যান্সিং রিলেটেড অ্যাক্টিভিটি, ইনভেস্টিং রিলেটেড অ্যাক্টিভিটি, সব অ্যাক্টিভিটিতে কত টাকা এসেছে, চলে গেছে, সেই হিসাবে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশের ফ্লো হয়েছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এটাকেও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে, এটাকেও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তিনটেকে বলে, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কোম্পানি অ্যাক্টের হিসাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস বানাতে হয়, ঠিক আছে? কোম্পানি অ্যাক্টের হিসাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও কোম্পানিকে বানাতে হয়, কোম্পানি অ্যাক্টের হিসাবে। এরপরে 3 নম্বর, 3 নম্বরে এসে যাও, ইম্পর্টেন্ট ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্রাঞ্চ রিকনসিলিয়েশন বলতে হেড অফিস ব্রাঞ্চের ব্যাপার, মিসম্যাচ থাকবে। হেড অফিস বলছে যে আমি এত টাকা পাবো, ব্রাঞ্চ বলবে না তুমি এত টাকা পাবে না। তোমাকে খুঁজে দেখতে হবে কোথায় মিসম্যাচ হয়েছে, কেন মিসম্যাচ হয়েছে, টাকার গোলমাল কোথায়, সেটার একটা স্টেটমেন্ট বানাতে হবে। সেটাই হচ্ছে ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটাকে আমি থার্ড পজিশনে রেখেছি। কোম্পানি রিলেটেড, অ্যাডভান্স অ্যাকাউন্টস ম্যাক্সিমামটাই কোম্পানি রিলেটেড। আর বিজনেস অ্যাকাউন্টিং যতটা করেছো ওগুলো সব প্রপাইটারশিপ, বিজনেস রিলেটেড। কিন্তু এই যে জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি কিন্তু সবে, কোম্পানি হোক আর আর প্রপাইটারশিপ বিজনেস হোক। পার্টনারশিপ ফার্মে কিছুই নেই,
ওর ফরম্যাট দেখলে বুঝে যাবেন, কিন্তু এখানে সিলেবাসে এক্সক্লুড করা রয়েছে। ঠিক আছে, প্রপাইটরশিপের মতোই, শুধু ওখানে ভাগ হয়ে যাবে, পার্টনার হলে দুজনের নাম এসে যাবে। হ্যাঁ, শেয়ার হয়ে যাবে, সবকিছুই একই, শুধু প্রফিটের শেয়ারিংটা হবে। আচ্ছা, এরপরে এসে যাব 3 নম্বর, ব্রাঞ্চ রিকনসিলেশন হয়ে গেল। ডেটার্স রিকনসিলেশন স্টেটমেন্ট, ডেটার্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ডেটার্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ডেটার্স মানে যাকে তুমি ধারে সেল করেছো। তুমি বলছো আমি তোমার কাছে 7 লাখ পাবো, তোমার ডেটার্স তোমাকে বলছে না না, তুমি কেন 7 লাখ পাবে, তোমার তো সব পেমেন্ট হয়ে গেছে, তুমি তো 5 লাখ পাবে। তো মিসম্যাচ হতে পারে, তার জন্য দেখতে হবে কি কারণে মিসম্যাচ হয়েছে, তার জন্য রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাতে হবে। হ্যাঁ, সেটা কম্পেয়ার করে দেখতে হবে, আর সেটা এখানে দেখানো হবে, মানে শেখা যাবে, যখন ওই টপিকে আসবো আমি তখন শিখবো। ডেটার্স রিকনসিলিয়েশন এর পরে ক্রেডিটার্স রিকনসিলিয়েশন, এটা ক্রেডিটরের পার্ট। ক্রেডিটার্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ক্রেডিটরসও যেমন ডেটর্স এর ক্ষেত্রে হয়েছে তেমনি ক্রেডিটরসও বলতে পারে। তুমি ধরো, তোমার হিসাবে ক্রেডিটর্স পাবে 2 লাখ টাকা, কিন্তু ক্রেডিটর্স বলছে না না, আমি তো 4 লাখ পাবো। ঠিক আছে, তাহলে তোমাকে দেখতে হবে ডিটেলে কেন এইভাবে মিসম্যাচ হচ্ছে। তুমি হয় রেকর্ড করনি ট্রানজেকশন, না তো আমি রেকর্ড করিনি ট্রানজেকশন। ঠিক আছে, মানে ও রেকর্ড করেনি, না তো তুমি রেকর্ড করনি। হ্যাঁ, এখানে কিন্তু এখানে অন্য কনসেপ্ট, ওর বই দেখতে হবে, আপনার বই দেখতে হবে, ম্যাচ করে দেখতে হবে কেন মিসম্যাচ হচ্ছে। আচ্ছা, এরপরে তাহলে 5 নম্বর 6 নম্বরে আমি রাখবো প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস। প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস, প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, এখানে যেটা আমি বললাম ব্রাঞ্চ রিকনসিলেশন, ডেটার্স রিকনসিলেশন, এগুলো কোথায় পাবে বলো তো? এটা অ্যাকাউন্ট রিকনসিলেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পাবে। অ্যাকাউন্ট রিকনসিলেশন বলে দেখো চ্যাপ্টার নাম আছে, অ্যাকাউন্টস রিকনসিলেশন চ্যাপ্টার আছে, দেখো ইন্ডেক্সে গেলে পেয়ে যাবে অ্যাকাউন্টস রিকনসিলেশন, এখানে যত রিকনসিলেশন দিয়ে নাম আছে ওটা ওই চ্যাপ্টারে পাবে। প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস, এটা তোমার প্রজেক্ট প্রফিট স্ক্রিনিং বলে একটা রয়েছে, প্রফিট স্ক্রিনিং, ওখানে গিয়ে দেখো, ওখানে ওখানে কিছুই নেই, ব্ল্যাঙ্ক রয়েছে পেজ নাম্বার, ওখানে কিছুই নেই, ওখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ওটা তোমার প্র্যাকটিক্যালি কাজ রয়েছে। তাহলে প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস, ওটাই প্রফিট স্ক্রিনিং। এটার মানে কি বলছে? এটা বলতে চাইছে যে তুমি যদি লোন নিতে যাও, তোমাকে তো ব্যাংক বলবে যে লোন নিয়ে কি করবে, তার জন্য তোমাকে তোমার যে প্রফিট, তোমার যে এখন এখন যে পজিশন চলছে, মানে তোমার এখন যে সেল রয়েছে, এখন যে পারচেজ রয়েছে, সেগুলোকে বাড়িয়ে বাড়িয়ে দেখাতে হবে। তুমি যদি পারচেজ বাড়াও, তার মানে বেশি পারচেজ করতে গেলে তোমার টাকা লাগবে, আর তুমি সে কারণেই লোন নিতে এসেছো। তাহলে তুমি প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস বলতে মানে এস্টিমেট করা আর কি, প্রজেক্ট করছে, এস্টিমেট করছে। তোমার তো 20-21 শেষ হয়ে গেছে, 20-21 শেষ হয়ে গেছে, তুমি সাপোজ এই পজিশনে লোন নিতে যাচ্ছ, তো ব্যাংক বলবে কেন লোন নেবে, তোমার তো অ্যাকচুয়াল ফিগার রয়েছে 20-21-এর প্রফিট অ্যান্ড লসের, তোমার অ্যাকচুয়াল সেল, অ্যাকচুয়াল পারচেজ,
সবই তো পাবে তুমি। এবার তোমাকে প্রজেক্ট বানাতে হবে, মানে ওরই সাইডে আর একটা কলাম বানাতে হবে, সেটা হচ্ছে প্রজেক্টেড কলাম, যেখানে তুমি দেখাবে যে আমার প্রজেক্টেড সেল এত এই বছরের, প্রজেক্টেড পারচেজ এত, প্রজেক্টেড এত খরচাগুলো দেখাবে, মানে বাড়িয়ে বাড়িয়ে দেখাবে। তার ফলে তোমার কি হবে, এখানে পারচেজ করতে গেলে আমার তাহলে এক্সট্রা টাকা লাগবে, আমি যদি বিজনেস বাড়াতে চাই আমার এক্সট্রা টাকা লাগবে, তো আমার সে কারণেই লোন দরকার। তাহলে তুমি যখন ব্যাংকের কাছে লোন নিতে যাও তখন জাস্টিফাই করাতে হয় যে লোন নিয়ে তুমি কি করতে চাও, প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস হচ্ছে সেটাই। প্রজেক্টেড ব্যালেন্স শিট যদিও নেই, প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস রয়েছে শুধু। প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস থাকা মানে প্রজেক্টেড ব্যালেন্স শিটও থাকবে, কারণ এখানে যদি তোমার প্রজেক্টেড প্রফিট বেড়ে যায় তার মানে ব্যালেন্স শিটে গিয়েও তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, লোন দেখাতে হবে, কোনো একটা অ্যাসেট বাড়াতে হবে, স্টক বাড়াতে হবে। তোমার যদি পারচেজও বাড়ে স্টকও তো বাড়াতে হবে। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড তুমি ট্রেডিং অ্যাকাউন্টে স্টক বাড়িয়েছো, বেশি স্টক করবে বলে পারচেজ করেছো মানে স্টক বাড়ছে, তাহলে তোমার ব্যালেন্স শিটে স্টক বাড়াতে হবে, তো মানে ওখানেও অ্যাডজাস্ট করতে হবে। আলটিমেটলি তোমার যেন টোটাল অ্যাসেট টোটাল লাইবিলিটি মেলে। তাহলে এটা অ্যাডভান্স লাগছে কি লাগছে না টপিকগুলো? তাহলে প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস, তুমি তাহলে চ্যাপ্টারের নাম পাচ্ছ প্রফিট স্ক্রিনিং। এরপরে সাথে আমি এসে যাচ্ছি অ্যাকাউন্টস, চেকিং অফ অ্যাকাউন্টস, চেকিং অফ অ্যাকাউন্টস। এখানে স্ক্রুটিনাইজেশন বলা আছে কোথাও, দেখো তো, স্ক্রুটিনাইজেশন অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট স্ক্রুটিনি করো, চেকিং অফ অ্যাকাউন্টস, অনলাইন ফাইনালাইজেশন অফ অ্যাকাউন্টস, অনলাইন ফাইনালাইজেশন, ওটাই হচ্ছে চেকিং অফ অ্যাকাউন্টস। ধরো কোনো এন্ট্রি করে গেছে, ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, তোমাকে সেটা চেক করতে হবে কি সে ঠিক করে গেছে, যদি ভুল করে যায় তোমাকে সেটা ঠিক করতে হবে। যেমন তোমরা ট্যালি করছো, জেনে থাকবে যে অল্টার করা যায়, তাহলে তোমাকে ডে বুকে গিয়ে সব অ্যাকাউন্ট গুলো সব এন্ট্রি গুলো চেক করতে হবে, চেক করার পরে যেটা ভুল থাকবে সেটা অল্টার করে দিতে হবে। ওখানে তোমার ন্যারেশন ঠিক দেওয়া থাকবে কিন্তু এন্ট্রি ভুল থাকতে পারে। ন্যারেশন সবসময় তো ঠিক থাকবে, ন্যারেশন ন্যারেশন মানে কি, যে ইভেন্টটা হয়েছে, যে ট্রানজেকশনটা হয়েছে সেটা তুমি লিখে রেখেছো, সেটা তুমি সবাই পারবে, যে তোমার ইংলিশ নিয়ে পড়েছে, যে তোমার ভূগোল নিয়ে পড়েছে সেও লিখে রাখতে পারবে কি আমার এই ট্রানজেকশনটা আজকে হয়েছে, ঠিক আছে। কিন্তু সেটা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটা তো ভুল করবে না, সেটা তো ভুল করবে। তো জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট তোমার ডেবিট ক্রেডিটের ভুল করতে পারে কিন্তু ন্যারেশন ঠিকঠাক লিখে দেবে যেটা হয়েছে ট্রানজেকশন। তো তোমাকে চেক করতে হবে ডেবিট ক্রেডিটে ভুল আছে কিনা, যদি ভুল থাকে সেটা তাহলে অল্টার করে ঠিক করতে হবে, ওটাই হচ্ছে চেকিং অফ অ্যাকাউন্টস। তাছাড়াও কিছু এন্ট্রি পাস করতে পারে, হতে পারে অ্যাডজাস্টমেন্ট ইয়ার এন্ডে। হুম, রেকটিফিকেশন অফ এরর না এরকম নয়। আহ, তো ওটা আপনি করছেন যেখানে অল্টার করা যাচ্ছে না, ট্যালিতে তো অল্টার করা যায়। ধরুন 5 তারিখে কোনো এন্ট্রি হয়ে গেছে, যদি পরের ডেটে 6 তারিখে বা তার পরের কোনো ডেটে সেটাকে অল্টার না করা যায়, তাহলে আপনি সেটাকে কিভাবে কারেকশন করবেন, রেকটিফিকেশনের মাধ্যমে সেটাকে কারেকশন করবেন। কিন্তু যদি আমার সফটওয়্যারে সেটাকেই অল্টার করা যায়, আমি তাহলে ওইভাবে নেক্সট এন্ট্রি পাস করবো কেন? ট্যালিতে তোমার অল্টার করা যায়, যে এন্ট্রিটা করে দিচ্ছ পরে সেটাকে অল্টার করা যায় তো ভুল হলে। কিন্তু কিছু সফটওয়্যার রয়েছে যেখানে তুমি অল্টার করতে পারছো না, যেমন এসএপি বা ব্যাংকিং কোনো সফটওয়্যার, ব্যাংকের যে সফটওয়্যার সেটাতে একবার ট্রানজেকশন হয়ে গেলে সেটাকে আর অল্টার করা যাবে না, তার জন্য আবার তোমাকে রিভার্স এন্ট্রি পাস করতে হবে তার এফেক্টটাকে নীল করতে গেলে। ধরো কারো অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল ভুল করে, আর তার অ্যাকাউন্টটাকে ঠিক করতে গেলে তাহলে আবার একটা ক্রেডিট এন্ট্রি পাস করতে হবে। তাহলে তুমি যখন দেখবে পাস বইতে তোমার কিন্তু দুটোই রিফ্লেক্ট করবে, ডেবিটেরটাও ভুল করে করেছিল যেটা,
আবার ঠিক করার জন্য ও যে ক্রেডিট করেছে সেটাও দেখতে হবে। তার মানে তুমি যেটা যেটা ভুল অলরেডি করে দিয়েছো সেটাকে তুমি অল্টার করতে পারছো না, সেটাকে ঠিক করার জন্য আরেকটা করতে হচ্ছে এন্ট্রি। তো ওটা হচ্ছে রেকটিফিকেশন। তো ট্যালির সফটওয়্যারের ক্ষেত্রে এখানে তো অল্টার করা যাচ্ছে, তো রেকটিফিকেশনের কোনো কোশ্চেন আসছে না, অল্টার সেটাকেই অল্টার করে দিতে হবে এডিট মোডে গিয়ে, অল্টার মোডে গিয়ে, অল্টারেশন মোডে গিয়ে। আচ্ছা তাহলে কটা হলো? রেশিও অ্যানালিসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্রাঞ্চ রিকনসিলেশন, ডেটার্স, প্রজেক্টেড চেকিং অফ অ্যাকাউন্টস, এরপরে এসে যাও আহ, এরপরে এটা যেটা লিখলাম এটা তোমার, আচ্ছা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট লেখা হলো না, যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা জার্নাল এন্ট্রি ফর ইপিএফ, ইপিএফ মানে হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ পিএফ প্রভিডেন্ট ফান্ড। ইএসআই, ইএসআই মানে হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স। এর জন্য জার্নাল এন্ট্রি কি হবে, এমপ্লয়ির থেকে কত কাটবে, জার্নাল এন্ট্রি কি পাস করবে সেগুলো রয়েছে, কত কাটবে প্লাস জার্নাল এন্ট্রি কি রয়েছে, কোন অর্গানাইজেশনে ইপিএফ নিতে হবে, মানে কোন অর্গানাইজেশনের ইপিএফ রেজিস্ট্রেশন করাতে হবে, ইএসআই রেজিস্ট্রেশন করাতে হবে, এইসব রয়েছে। অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স, তুমি বইতে যেটা পাবে সেটা হচ্ছে অ্যাডভান্স জার্নাল লেখা রয়েছে, চ্যাপ্টারের নাম রয়েছে অ্যাডভান্স জার্নাল এন্ট্রিজ, চ্যাপ্টারের নাম পাবে অ্যাডভান্স জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রি ফর ইপিএফ, ইএসআই, পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স শুনে থাকবে, প্রফেশনাল ট্যাক্স কত করে কাটতে হবে, তার জন্য জার্নাল এন্ট্রি কত হবে, কি করতে হবে জার্নাল এন্ট্রি, আর প্রফেশনাল ট্যাক্স কাটার পরে কদিন পরে পেমেন্ট করতে হবে, এইসব আছে। আচ্ছা প্রফেশনাল ট্যাক্সের পরে টিডিএস, স্যালারি থেকে, টিডিএস ফ্রম স্যালারি, স্যালারি থেকে কত টিডিএস কাটতে হবে, ট্যাক্স কাটা আর কি স্যালারি থেকে, তার জার্নাল এন্ট্রি কি হবে, এসব রয়েছে। জার্নাল এন্ট্রি ফর দিস। আচ্ছা এরপরে টিডিএস এর পরে আর কিছু আছে কি? আর অনলাইন পেমেন্ট, জার্নাল এন্ট্রি ফর পেমেন্ট, পেমেন্ট থ্রু, পেমেন্ট থ্রু পেটিএম, পেটিএম, আচ্ছা এখানে ইউপিআই অ্যাপ লিখে দিলেই হবে, ইউপিআই অ্যাপ, ইউপিআই অ্যাপ লাইক পেটিএম, জিপে, ফোনপে এটসেট্রা, এইসব পেমেন্ট মোডের থ্রু দিয়ে তুমি যদি পেমেন্ট করো তার জন্য জার্নাল এন্ট্রি কি হবে, ক্যাশব্যাক পেলে কি হবে এখানে রয়েছে, ঠিক আছে। আরো রয়েছে তোমার প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রভিশন ফর ট্যাক্সেশন, কতটা ট্যাক্সের জন্য প্রভিশন করতে হবে, তার জার্নাল এন্ট্রি কি হবে, বছরের শেষ তো হচ্ছে কবে, 31 মার্চে, কিন্তু সাথে সাথে কি তুমি ট্যাক্স পে করে দাও, ইনকাম ট্যাক্স কিছুদিন পরে পে করতে হয়, রিটার্ন ফাইলিং এর টাইম রয়েছে জুলাই মাস পর্যন্ত, মানে 4 মাস টাইম পাও, প্রোপাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে আরো 2 মাস বেড়ে যায়। তো ট্যাক্সের জন্য কতটা প্রভিশন করতে হবে, টাকা সরিয়ে রাখতে হবে, তার জার্নাল এন্ট্রি কি হবে। তারপর রয়েছে অ্যাডভান্স ট্যাক্স, আচ্ছা অ্যাডভান্স ট্যাক্সের জার্নাল এন্ট্রি কি হবে, অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করলে কি হবে তার জার্নাল এন্ট্রি কি হবে। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভান্স জার্নাল এন্ট্রির মধ্যে থাকছে। আর কিছু বাকি রইলো, আর কিছু এরপরে তোমার এসে যাচ্ছে আমি 9th পজিশনে,
নাইন্থ পজিশনে আমি যেটা লিখবো সেটা কিন্তু তোমার এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি বেশি ইম্পর্টেন্ট। এখন যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানিজ। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানিজ, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো মানে কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস বানানো। কোম্পানির ব্যালেন্স শিট কীভাবে বানানো হবে, প্রফিট অ্যান্ড লস কীভাবে বানানো হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে এখানে আমি কি বলেছি, ব্যালেন্স শিট, নর্মালি ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস। কোম্পানির ক্ষেত্রে কি এসে যাবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কোম্পানির ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে না, বলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। অ্যাকাউন্ট আর স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স কি রয়েছে, অ্যাকাউন্ট বললে তার ডেবিট ক্রেডিট থাকবে, স্টেটমেন্ট বললে তার কোনো ডেবিট ক্রেডিট থাকবে না। যে ফরম্যাটটা বানানো হবে, যখন তুমি স্টেটমেন্ট বলবে তার কোনো ডেবিট ক্রেডিট থাকবে না, যখন তাকে অ্যাকাউন্ট বলবে তার ডেবিট ক্রেডিট থাকবে। তাই প্রফিট অ্যান্ড লস কোম্পানি অ্যাক্টার হিসাবে কিভাবে বানানো হয়, স্টেটমেন্ট ফরম্যাটে বানানো হয়, ঠিক আছে, স্টেটমেন্ট ফরম্যাটে। তো এটা করতে গিয়ে আমি তোমাকে অনলাইনে দেখাবো কি বিভিন্ন কোম্পানির স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, বিভিন্ন কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অনলাইনে দেখাবো। প্রোপাইটারশিপ বিজনেসের তো পাওয়া যায় না, প্রোপাইটারশিপ বিজনেসের কি অনলাইনে পাওয়া যাবে, পাওয়া যাবে না। পার্টনারশিপেরও পাবে না, কিন্তু কোম্পানির পাবে। আচ্ছা, আর কিছু রইলো, আর কি আছে দেখি তো। বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট রয়েছে, আর কিছুই নেই। বেসিক কনসেপ্ট, এটা কোম্পানি রিলেটেড বেসিক কনসেপ্ট, এগুলোই হচ্ছে তোমার টপিক। বইটা ছোট রয়েছে, এটা তোমার কম টাইম নেবে। এর পরের যে সাবজেক্টটা রয়েছে সেটা সব থেকে বেশি টাইম নেবে, ডাইরেক্ট ট্যাক্স। এরপরে ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স সব থেকে বেশি টাইম নেয়। এটা মোট বইটা দেখলে বুঝতে পারবে কতটা মোটা আছে। তো লাস্ট যে টপিকটা থাকছে, যেটা থেকে তোমার কোশ্চেন তো আসে না, নলেজ পারপাসে, সেটা সেটা কি চ্যাপ্টারে আছে বললে এখনই, বেসিক কনসেপ্টস অফ কোম্পানিজ, এটা থেকে তো কোশ্চেন আসে না, কিন্তু কোম্পানিজের বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অফ কোম্পানিজ, ঠিক আছে। তাহলে কোনটা দিয়ে স্টার্ট হবে, লাস্ট থেকে? সবের প্রথম এটা তো আমি লাস্টে লিখলাম। তাহলে বেসিক কনসেপ্ট অফ কোম্পানিজে চলে যাব। তোমরা বই দেখবে, দরকার হলে মাঝে মধ্যে এখানে দেখবে, ঠিক আছে। সবই জার্নাল এন্ট্রি একই হবে, শুধু ওই প্রফিটের ভাগ হলে, প্রফিট হলে কি করি আমরা, যখন আমরা পার্টনারশিপ, প্রপাইটারশিপ বিজনেসে কি করি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দিই। প্রফিটটা কোথায় চলে গেল, ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে গেল। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দিলে প্রফিটটা কোথায় চলে গেল, ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে গেল। তেমনি প্রপাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট করবেন, টু সবের নামে দেবেন, ঠিক, রামস ক্যাপিটাল, স্যামস ক্যাপিটাল, ওদের নাম হয়ে যাবে। প্রপাইটারশিপ বিজনেসের আপনি ফরম্যাট দেখে নেবেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ফরম্যাট, ব্যালেন্স শিটের ফরম্যাট, তাহলে বুঝে যাবেন। ওখানে একটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হয়, যেটা কি আপনার ওদের যে স্যালারি, ওদের যে পার্টনারশিপ ফার্মে পার্টনারের স্যালারি নিতে পারে, তারা ইন্টারেস্ট নিতে পারে ক্যাপিটালের উপরে, সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে থাকে, তার জন্য একটা অ্যাকাউন্ট হয়ে থাকে। আর এখানে সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেন্টে ওটাকে রাখা হয়নি, কারণ আপনি তো স্পেসিফিক্যালি ওর জন্য কাজ করছেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেন্ট রয়েছে, ওটাকে টপিককে রাখা হয়নি। আচ্ছা, তাহলে আমরা প্রথম টপিক নেব, ফার্স্ট টপিক কি নেব,
বেসিক কনসেপ্ট অফ কোম্পানিজ, কোম্পানি কাকে বলে বলো, কার কি জানা আছে? বেসিক কনসেপ্ট অফ কোম্পানিজ, কোম্পানি কি? কোম্পানি হচ্ছে লিগ্যাল এন্টিটি। লিগ্যাল এন্টিটি বলতে এটা তো হিউম্যান বিং নয়, লিগ্যাল এন্টিটি। পার্সনের ডেফিনেশনে আমি বলেছিলাম যে পার্সন তোমার যে কেউ হতে পারে, কোম্পানি, ফার্ম, শুধু ইন্ডিভিজুয়ালি যে পার্সন হবে, হিউম্যান বিং যেই পার্সন হবে তা নয়, যে কেউ পার্সন হতে পারে। তাহলে কোম্পানি পার্সন, লিগ্যাল এন্টিটি, যাকে বানিয়েছে কে? গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, বানিয়েছে কি জন্য? টু এনগেজ ইন অপারেট বিজনেস, বিজনেস করার জন্য বানিয়েছে। কোম্পানি ইজ এ লিগ্যাল এন্টিটি ফর্মড বাই গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল টু এনগেজ ইন অর অপারেট এ বিজনেস এন্টারপ্রাইজ। ঠিক আছে, এরপরে আমি ক্যারেক্টারিস্টিক্স দেখে নিচ্ছি, তারপরে ক্লাসিফিকেশনে এসে যাব। ক্যারেক্টারিস্টিক্স, কোম্পানি ক্যারেক্টারিস্টিক্স কি? কোম্পানি হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি। সেপারেট লিগ্যাল এন্টিটি বলতে যারা বানিয়েছে তাদের থেকে এ আলাদা, যারা বানিয়েছে তাকে, তার থেকে কোম্পানি আলাদা। যেমন বিজনেসের ক্ষেত্রে আমি বলেছিলাম, প্রপাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে বলেছিলাম মালিক ও তার বিজনেস আলাদা। সেম কনসেপ্ট, আর্টিফিশিয়াল সেপারেট লিগ্যাল এন্টিটি। আচ্ছা, সেপারেট লিগ্যাল এন্টিটি, আর্টিফিশিয়াল লিগ্যাল পার্সন। আর্টিফিশিয়াল লিগ্যাল পার্সন বলতে একে বানানো হয়েছে, আর্টিফিশিয়াল, ন্যাচারাল নয়, আর্টিফিশিয়াল বানানো হয়েছে। লিগ্যাল পার্সন বলতে রেজিস্ট্রেশন রয়েছে। আর্টিফিশিয়াল মানে বানানো হয়েছে, লিগ্যাল পার্সন মানে রেজিস্ট্রেশন রয়েছে, লিগ্যাল, লিগ্যালি রেজিস্টার্ড রয়েছে। কোথায় কোথায় রেজিস্ট্রেশন থাকে? মিনিস্ট্রি অফ কর্পোরেট, রেজিস্টার অফ কোম্পানিজ, রেজিস্টার অফ কোম্পানিজের কাছে রেজিস্টার্ড থাকে। প্রত্যেক স্টেটে রেজিস্টার রয়েছে, রেজিস্টার অফ কোম্পানি। যেমন প্রত্যেক স্টেটে রেজিস্টার অফ ফার্মস আছে, তুমি যদি পার্টনারশিপ ফার্ম বানাও রেজিস্টার করাতে পারো তাকে, রেজিস্টার অফ ফার্মস। সেই রকম রেজিস্টার অফ কোম্পানিজ প্রত্যেক স্টেটে রয়েছে। ঠিক আছে, তো অনলাইনে রেজিস্ট্রেশন কোম্পানির হয়ে থাকে, অফলাইনে কিছুই হয় না। ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে থাকে। আচ্ছা, কোথায় রেজিস্ট্রেশন হয়ে থাকে দেখে নাও কোম্পানির, কোন ওয়েবসাইটে গিয়ে। এমসিএ, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এখানে এসে রেজিস্ট্রেশন হয়ে থাকে। এখানে রয়েছে এমসিএ সার্ভিস। তোমাকে প্রথমে কোম্পানি বানাতে গেলে নেম রিজার্ভ করতে হয়, নেম রিজার্ভ করতে হয়। কোথাও দেখতে পাচ্ছ মাই সার্ভিস? এখানে আমি চলে যাব, নেম রিজার্ভ কোথাও দেখতে পাচ্ছ? নেম রিজার্ভ, নেম রিজার্ভ, নেম রিজার্ভ, এই তো রান, রিজার্ভ ইউনিক নেম। তোমাকে প্রথমে লগ ইন করতে হবে। আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, আমি দেখে নিচ্ছি। ইউজার আইডি যে কেউ বানাতে পারে, কিন্তু নাম রিজার্ভ করতে গেলে তোমার টাকা লাগবে, 1000 টাকা দিয়ে রিজার্ভ করতে হবে নাম, যে কোম্পানি বানাতে চাইবে। সাপোজ আমি কোনো কোম্পানি এখানে নাম রিজার্ভ করতে চাই, এবারে আমি সার্ভিসে যাব, ইউনিক, রান সার্ভিস, রিজার্ভ ইউনিক নেম। তাহলে অনলাইনে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে কার কাছে? রেজিস্টার অফ কোম্পানির কাছে। সাপোজ আমি এখানে নাম রিজার্ভ করতে চাইছি, নিউ রিকোয়েস্ট প্রপোজ নেম, আমি সাপোজ বানাতে চাইছি রাজ এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ, যে সরি কোথায় লেখা হচ্ছে, ERN প্রাইভেট লিমিটেড সাপোজ।
আর এন টি টি জুড়ে দিলাম, পিভিটি লিমিটেড। তোমাকে চেক করতে হবে সেখানে কি দেখাচ্ছে। রিকোয়েস্ট রিসাবমিশন, সেটা আমি পরে দেখাবো এখন। তাহলে কোন ওয়েবসাইটে এসে কোম্পানি রেজিস্ট্রেশন করাতে হয় দেখে নিলে। এখানে এসে প্রথমে নাম রিজার্ভ করতে হবে, তারপরে অ্যাপ্রুভ করবে ওরা নাম, তারপরে রেজিস্ট্রেশনের জন্য যেগুলো ফাইল করা দরকার ডকুমেন্ট সেগুলো ফাইল করতে হবে। আর সেই ফর্মে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা অ্যাডভোকেটের সাইন লাগবে, তবে গিয়ে তোমার কোম্পানি রেজিস্ট্রেশন হবে, কোম্পানি তৈরি হবে, না তো হবে না। তার জন্য ফিজ নিয়ে থাকে 20,000 15,000 করে, ঠিক আছে। ফিজ নিয়ে থাকে যে প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ, কস্ট অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, কোম্পানি বানাতে। আর এর ফিজ তো রয়েছে, এর ফিজ তোমার, তুমি যত অথরাইজ ক্যাপিটাল যত করবে, কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হয় মানে কত, ম্যাক্সিমাম কতটা কোম্পানি শেয়ার ইস্যু করে টাকা নিতে পারবে, সেটাই হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। শেয়ার ইস্যু করে কতটা নিতে পারবে সেটাই হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। তোমার অথরাইজ ক্যাপিটালের বেসিসে এরা ফিজ ডিটারমাইন করবে। তুমি ধরো বললে আমার অথরাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা, তাহলে ফিজ কম হবে, ফিজের বেসিসে এরা নেবে। তুমি যদি সিম্পল 1 লাখ টাকা দিয়ে স্টার্ট করো তখন খুব একটা বেশি নয়, তোমার রেজিস্ট্রেশন চার্জেস 1,000 1,500 এরকম হয়ে যাবে। 1 লাখ টাকা দিয়ে ধরো কোম্পানি স্টার্ট করবে, 1 1.5 লাখ অথরাইজ ক্যাপিটাল দিয়ে, পরে তোমাকে বাড়াতে হবে, তখন তো নেবেই টাকা। আচ্ছা, এখানে এসেছি যখন আরেকটা দেখিয়ে দিই, ফিচার্স গুলো বলে দিই তারপরে বলছি। বলুন। ডিলিট করলে এদের সিস্টেমে ডিলিট করতে হবে, ক্লোজ। এখানে গিয়েই অনলাইন ফাইল করতে হবে, স্ট্রাইক থ্রো করতে হবে, কেন বন্ধ করতে চাইছেন তার রিজন দেখাতে হবে, সবকিছু ফাইলিং করে এখানেই বন্ধ হবে, ঠিক আছে। ধরুন আমার কাছে কোনো ট্যাক্স লাইবিলিটি, আমার কাছে কোনো লাইবিলিটি নেই, প্লাস আমার সার্টিফিকেট, আমি মোটামুটি সবকিছু একদম গুটিয়ে নিই, দিয়ে তারপরে আমি চাইছি যে ক্যান্সেল। হ্যাঁ, কোম্পানি ক্লোজারের ফর্ম ভরতে হবে। আচ্ছা, তাহলে সেপারেট লিগেল এন্টিটি, সেপারেট অস্তিত্ব রয়েছে, ঠিক আছে। আর্টিফিশিয়াল লিগেল পার্সন কেন, বুঝতে পেরে গেছো। সেপারেট লিগেল এন্টিটি বলতে তার মেম্বারের থেকে আলাদা, যে বানিয়েছে তার থেকে আলাদা, যে বানিয়েছে তাকে মেম্বার বলবে, শেয়ার হোল্ডার বলবে, ঠিক আছে, প্রমোটার বলবে, কিন্তু কোম্পানি আলাদা। তোমার যদি কেস করার থাকে তো প্রমোটারের এগেনস্টে করতে পারবে না, তুমি পারবে কোম্পানির এগেনস্টে, কারণ তোমার সাথে ডিলিং হয়েছে কোম্পানির, তো সেপারেট হলো না মেম্বারের বা প্রমোটারের থেকে। লিমিটেড লায়াবিলিটি, এর মেম্বারের লায়াবিলিটি লিমিটেড, যত শেয়ার কিনেছো তার সেই শেয়ারের টাকা তুমি যদি পে করে দাও তোমার আর কোনো লায়াবিলিটি নেই। সাপোজ তুমি একটা কোনো কোম্পানির শেয়ার কিনেছো, কিনে নিয়েছো শেয়ার, এরপরে সেই কোম্পানি ধরো অনেক লোন করে নিয়েছে, দিতে পারেনি, শেয়ার কিনেছে মানে কি শেয়ার হোল্ডার, শেয়ার কিনেছে মানে শেয়ার হোল্ডার, তো সেই কোম্পানি অনেক লোন করে নিয়েছে, দিতে পারেনি, তাহলে কি অ্যাজ এ শেয়ার হোল্ডার তোমাকেই দিতে হবে পকেট থেকে? দিতে হবে না, কারণ তুমি শেয়ার কেনার সময় টাকা দিয়েছো, শেয়ারের টাকা তো দিয়ে দিয়েছো। তোমার লায়াবিলিটি ততটাই যতটা তোমার শেয়ারের টাকা ডিউ থাকবে, তোমার শেয়ারের টাকা যদি কোনো ডিউ না থাকে তোমার আর কোনো লায়াবিলিটি নেই। শেয়ার হোল্ডারের মধ্যে কেন এগ্রিমেন্ট হবে, হবে না, শেয়ার হোল্ডারের মধ্যে কোনো এগ্রিমেন্ট হবে না, শেয়ার হোল্ডারের মধ্যে কোনো এগ্রিমেন্ট হবে না, ওটা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে পার্টনারশিপ ডিড হয়, শেয়ার হোল্ডারের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট হবে না।
যে কোম্পানি বানাতে, সাপোজ আপনি কোম্পানি দু ধরনের হয়, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড। যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি বানাতে চান, প্রিভিটি লিমিটেড যে শুনে থাকবেন, তো সেটা দুজন লাগবে। আর পাবলিক লিমিটেডে মিনিমাম 7 জন লাগবে। সাপোজ আপনি বানিয়ে নিলেন কোম্পানি প্রাইভেট লিমিটেড, যেখানে 2 জন লাগছিল, তো 2 জন মেম্বার লাগবে, ঠিক আছে, আর ডাইরেক্টরও 2 জন। তো সাপোজ একজন চলে যাবে, সাপোজ একজন বেরিয়ে যেতে চাইছে, তাহলে আরেকজনকে ঢুকিয়ে যেতে হবে, একজনকে। না তো তোমার কোম্পানি শাটডাউন করতে হবে, কারণ লয়ের যে রিকোয়ারমেন্ট 2 জন থাকতেই হবে, সেটা তো ফুলফিল হবে না। আইদার ক্লোজ করে দিতে হবে ভলেন্টারিলি, না তো তুমি বেরিয়ে যাও, অন্য কাউকে ঢুকিয়ে দিতে চাও। তুমি ধরো বেরিয়ে গেলে, তাহলে যাকে ঢোকালে সে তোমাকে পয়সা দিয়ে দেবে, তোমার যে শেয়ার ছিল। আচ্ছা, এই পয়েন্টটা কি বোঝালো? যে পারপিচুয়াল সাকসেশন থাকছে। আমি তাহলে এটা বললাম কেন? পারপিচুয়াল সাকসেশন। লিমিটেড লাইবিলিটি আমি কি বলে দিয়েছি, যে তুমি যতটা ধরো শেয়ার কিনেছো, শেয়ারের যে টাকাটা ডিউ রয়েছে সেটাই তোমার লাইবিলিটি। কোম্পানি অনেক লোন নিতে পারে, সেটা তোমার লাইবিলিটি হবে না, তার কোনো পার্টি তোমাকে দিতে হবে না। তুমি যতটা শেয়ার কিনেছো, শেয়ারের যদি টাকা বাকি থাকে সেটা দিবে শুধু, সেটাই তোমার লাইবিলিটি, সেই জন্য লিমিটেড লাইবিলিটি। এরপরে পারপিচুয়াল সাকসেশন কেন বললাম? পারপিচুয়াল সাকসেশনে কি বললাম, যে তুমি কোম্পানি বানিয়েছো, তুমি নাও থাকতে পারো, তুমি অন্য কাউকে ঢুকিয়ে দিয়ে চলে যেতে পারো, তো কোম্পানি তো চলতেই থাকবে। পারপিচুয়াল সাকসেশন মানে কোম্পানি চলতে থাকছে, কন্টিনিউ হতে আছে। সাকসেশন রিলায়েন্স কে বানিয়েছিল? বলো, বানিয়েছিল জানো কি? ধীরুভাই। তো সে কি আছে? তার কোম্পানি তো আছে। তো ওটাই হচ্ছে পারপিচুয়াল সাকসেশন। কোম্পানির ফিচার্স হচ্ছে পারপিচুয়াল সাকসেশন। যে বানিয়েছিল সে না থাকতে পারে, কিন্তু কোম্পানি চলতেই থাকবে, এটাই হচ্ছে পারপিচুয়াল সাকসেশন। এখানে কিভাবে লেখা আছে দেখো, এক্সিস্টেন্স অফ এ কোম্পানি, কোম্পানির এক্সিস্টেন্স ইজ নট এফেক্টেড বাই দ্য ডেথ, ইনসলভেন্সি, রিটায়ারমেন্ট অফ ইটস মেম্বার। তার মেম্বারের ইনসলভেন্ট হয়ে যাক, তার মেম্বার ডেথ হয়ে যাক, তার মেম্বারের ডেথ হোক, বা তার মেম্বার রিটায়ার করে যাক, সেটাতে কোম্পানির এক্সিস্টেন্স এফেক্টেড হবে না। তার মানে কোম্পানি চলতে থাকবে, পারপিচুয়াল সাকসেশন রয়েছে, পারপিচুয়াল সাকসেশন। তাহলে পয়েন্ট বুঝে গেলে। সেপারেশন অফ ওনারশিপ ফ্রম ম্যানেজমেন্ট, এখানে তোমার ম্যানেজমেন্ট, হ্যাঁ গোয়িং কনসার্ন কনসেপ্ট, কিন্তু এখানে কোম্পানির ক্ষেত্রে ওটাকেই পারপিচুয়াল সাকসেশন বলা হচ্ছে, সেপারেশন অফ ওনারশিপ ফ্রম ম্যানেজমেন্ট। এর ম্যানেজমেন্ট আলাদা, ওনার আলাদা। যারা শেয়ার কিনছে তারা কি কোনো কোম্পানি চালানোয় করে মাথা ঘামায়? তুমি তো অনলাইনে শেয়ার কিনে নিলে, তাহলে এখানে কোম্পানির ক্ষেত্রে ওনারশিপ আলাদা, ম্যানেজমেন্ট আলাদা। যারা ম্যানেজ করছে তারা একজন, সেদিকে একজন রয়েছে, আর ওনার আলাদা রয়েছে। তাহলে ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে যে যেই টাকাটা শেয়ার হোল্ডারের কাছ থেকে এসেছে, সেটা আমাদেরকে ঠিক করে ইনভেস্ট করা, সেটাকে বিজনেসটাকে বাড়ানো, শেয়ার হোল্ডারের কাছ থেকে যেটা এসেছে। তো কোম্পানির ফিচার্স হচ্ছে ম্যানেজমেন্ট আলাদা, ম্যানেজমেন্ট চালাবে, ওনাররা টাকা দেবে, ইনভেস্ট করবে শেয়ার, কোম্পানিতে টাকা দেবে। কিন্তু প্রপার্টরশিপ বিজনেসে কি এটা হয়ে থাকে? প্রপার্টরশিপ বিজনেসে যেই ম্যানেজ করছে সেই ওনার, কোম্পানিতে ম্যানেজমেন্ট আলাদা রয়েছে আর ওনার আলাদা রয়েছে। ম্যানেজমেন্ট অন্য পার্টি করছে, বোর্ড অফ ডাইরেক্টরস ম্যানেজ কি করে, বোর্ড অফ ডাইরেক্টর। আচ্ছা, কোম্পানি ইজ ম্যানেজ বাই হোয়াট? বোর্ড অফ ডাইরেক্টরস। আর ওনাররা অলওয়েজ, এখানে বলেই দিয়েছে দেখো, রিপ্রেজেন্টেটিভ অফ শেয়ার হোল্ডার। বোর্ড অফ ডাইরেক্টর তাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের হয়ে কাজ করছে, বোর্ড অফ ডাইরেক্টর তাদের হয়ে কাজ করছে। এই জন্য অ্যানুয়াল জেনারেল মিটিং এ কোম্পানি কাদের জানায় যে আমরা এত প্রফিট করেছি? শেয়ার হোল্ডারদের জানায়।
সারা বছরে আমরা এত প্রফিট করেছি, পরের বছর আমাদের প্রজেক্ট রয়েছে, এটা আমরা এটা করব, কাদের জানাচ্ছে? শেয়ার হোল্ডারদের জানাচ্ছে, কারণ টাকাটা কার? শেয়ার হোল্ডারদের। হুম। ওটা কি শেয়ার হোল্ডার্স কন্ট্রোল করছে নাকি না মানে এটা মানে কোনো আলাদা কোম্পানিরই কেউ কন্ট্রোল করছে। প্রথমে যখন কোম্পানি থাকে, তার যখন ছোট থেকে থাকছে, তখন তো ডাইরেক্টর যে, সেই শেয়ার হোল্ডার, যেই ডাইরেক্টর সেই শেয়ার হোল্ডার। তার মানে ছোট থেকে যখন পরপর বড় হচ্ছে, তাহলে কি হবে? আউটসাইড ডাইরেক্টর আসবে। এবার পাবলিকের কাছ থেকে যখন টাকা নিচ্ছেন, লিস্টেড হয়ে যাচ্ছেন, মানে শেয়ার বাজারে যখন আপনার অনলাইনে শেয়ার কেনাবেচা চলছে, তখন আপনাকে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন ফলো করতে হচ্ছে। সেবি রুলস, সেবি বলবে কি তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে তোমার কোম্পানিতে। সেবি বলছে কি, যে কোম্পানিতে, যে কোম্পানি লিস্টেড হতে চাইছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি বিএসসি শুনে থাকবে, যারা লিস্টেড হতে, ওটা হচ্ছে মার্কেট। যেমন গেট বাজার আছে, গেট বাজারে কি হাসছো যে? গেট বাজার আছে, গেট বাজার হচ্ছে মার্কেট, তেমনি এনএসসি বিএসসি হচ্ছে মার্কেট। তুমি যদি মার্কেটে বলো আমি আমার সবজি বেচবো, কাল থেকে এখানে বসবো, তাহলে কি ওখানে পারমিশন নিতে হয়? হয় কি হয় না? তেমনি তুমি যদি বলো যে আমার শেয়ার আমি অনলাইনে কেনাবেচা করতে চাই, তাহলে এনএসসি বিএসসি, সেখানে মার্কেট, সেখানে মার্কেটে রেজিস্ট্রেশন করাতে হবে। তার মানে তুমি তোমার শেয়ারকে লিস্টেড করাচ্ছ, তবেই তোমার কেনাবেচা করা যাবে অনলাইনে। তো সেটা করতে গেলে সেবি বলেছে কি তোমার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট, যে তোমাদের সাথে রিলেটেড নয়, যার শেয়ার নেই, যে একেবারেই ইন্ডিপেন্ডেন্ট। অনেক কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো ফলো করে করতে হবে। তাহলে কি বোঝাতে গিয়ে এটা বললাম? কি বোঝাতে গিয়ে বললাম বলো? বড় ডাইরেক্টর আমি বলছিলাম বড় ডাইরেক্টর স্যালারি স্যালারি প্রথমে তো নিজেদের মধ্যেই ডিসাইড করতো। ধরুন আপনার দুজন বিজনেস করছেন, দুজনেই শেয়ার হোল্ডার, প্রথমে আপনারা নিজেরাই ডিসাইড করলেন। যখন পরপর বড় হতে থাকবে, তখন নিজেরাই ডিসাইড করবেন। প্লাস আপনি যে এমপ্লয়ি রেখেছেন, তাদেরকে দিতে হবে। তো আপনি এমন কিছু বেশি তুলবেন না, যেটা কি কোম্পানির দিক থেকে বিজনেস বাড়ানোর ক্ষেত্রে মানে বাধা হয়ে দাঁড়ায়। তাছাড়াও কোম্পানি একটা বলা রয়েছে যে তুমি একটা সার্টেন লিমিট পর্যন্ত তোলা যাবে। বোর্ড অফ ডাইরেক্টর ওখানে বলা আছে যে ম্যানেজারিয়াল রেমুনারেশন কখনোই 10%-এর বেশি হবে না, 11%-এর বেশি হবে না। যে প্রফিটটা হচ্ছে, সেই প্রফিটের 11%-এর বেশি কখনোই ম্যানেজারিয়াল রেমুনারেশন হবে না। ম্যানেজারিয়াল রেমুনারেশন বলতে বোর্ড অফ ডাইরেক্টরের যে টোটাল রেমুনারেশন, সেটা করতে পারবে না। আপনার দুজন ডাইরেক্টর হলেও, বা আপনার এখানে যতজন আছে ডাইরেক্টর হলেও, ওরা ওই প্রফিটের বেশি তুলতে পারবে না। ঠিক আছে? যখন লিস্টেড হয়ে যাবে, রুলস রেগুলেশন অনেক রয়েছে, না তো পাবলিকের টাকা নিজেরাই বেটে খেয়ে নিবে। যখন নিজেরা থাক, যখন নিজেরাই ফান্ড লাগাচ্ছেন, তখন তো যত খুশি তুলতে পারেন, তখন তো ছোট থাকছে। যখন আপনি লিস্টেড হয়ে যাবেন মার্কেটে, তার মানে পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছেন, তখন ওইসব রেস্ট্রিকশন লেগে যাবে। তখন ওইসব রেস্ট্রিকশন লেগে যাবে, তখন সেভি রেস্ট্রিকশন লেগে যাবে যে এইটা করা যাবে না, সেইটা করা যাবে না। সাইলেন্ট করো। এরপরে আমরা চলে আসে যাব টাইপস অফ কোম্পানি। টাইপস অফ কোম্পানিতে তো ফরমেশনের বেসিসে তোমার স্ট্যাটুটরি কোম্পানি, স্ট্যাটুটরি কোম্পানি বলতে এখানে স্ট্যাটুটরি অর্গানাইজেশনও বলা যেতে পারে, যেটা হচ্ছে অ্যাক্টের থ্রু দিয়ে হয়েছে। অ্যাক্টের থ্রু দিয়ে এমন একটা অর্গানাইজেশন হয়েছে, সেটার নাম বলো। অ্যাক্টের আন্ডারে কোনো অর্গানাইজেশন যদি বানানো হয়, তাহলে সেটা হবে স্ট্যাটুটরি অর্গানাইজেশন বা কোম্পানি। এখানে বলেছে সাইলেন্ট করো। স্ট্যাটুটরি কোম্পানি বা স্ট্যাটুটরি অর্গানাইজেশন আরবিআই। আরবিআই কিসের অ্যাক্টে রেডি হয়েছে, মানে এস্টাবলিশড হয়েছে আরবিআই অ্যাক্টের আন্ডারে। আরবিআই অ্যাক্টে বলা রয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ব্যাংক বানাবে, সেন্ট্রাল ব্যাংক বলে। তাহলে আরবিআই অ্যাক্টের আন্ডারে আরবিআই, এলআইসি অ্যাক্টের আন্ডারে এলআইসি,
সেবি অ্যাক্টের আন্ডারে সেবি, সেবি মানে বুঝতে পারছো সেবি মানে কি? সেবি ফুল ফর্ম। তোমার কথা বলার আছে তো সেই দিকে যাও, গিয়ে কথা বলে এসো। না তো ফোন পকেটে রাখো, সুইচ অফ করো, না তো পকেটে রাখো, সাইলেন্ট করো। সেবি বলতে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সে হচ্ছে ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে, শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটকে রেগুলেট করে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো আমি কি বললাম যে স্ট্যাটুটরি কোম্পানি বলতে কোনো অ্যাক্টের আন্ডারে যে যদি কোনো অর্গানাইজেশন বানানো হয় সেটা হবে স্ট্যাটুটরি কোম্পানি, বা অর্গানাইজেশন বলতে পারো, এখানে কোম্পানি ওয়ার্ড দিয়েছে অর্গানাইজেশন। তাহলে আরবিআই, এলআইসি বললাম, আর কি সেবি বললাম। जैसे আপনার ধরুন সার্ভিস ট্যাক্সের আন্ডারে যেটা আছে সার্ভিস ট্যাক্স অফিসটাও কি না না, সার্ভিস ট্যাক্স অফিস কোথায়? সার্ভিস ট্যাক্স ওটা তো কোনো অ্যাক্টের আন্ডারে নেই, ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, ওটা না, একটা অর্গানাইজেশন, সেপারেট অর্গানাইজেশন। সেবি হচ্ছে সেপারেট অর্গানাইজেশন, আরবিআই হচ্ছে সেপারেট অর্গানাইজেশন, এগুলো হচ্ছে সেপারেট অর্গানাইজেশন। বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে তুমি বলতে পারো স্ট্যাটুটরি অর্গানাইজেশন কোম্পানি বলতে পারো, স্ট্যাটুটরি অর্গানাইজেশন, কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য স্পেশাল অ্যাক্ট রয়েছে, যদি থাকে, আমি জানি না, আছে মনে হয়। যদি কোনো অ্যাক্টের আন্ডারে কোনো অর্গানাইজেশন বানানো হয়, প্রথমে অ্যাক্ট পাস করা হলো, আর সেই অ্যাক্টে বলা আছে বলে কোনো অর্গানাইজেশন বানানো হলো, তাহলে সেটা হবে স্ট্যাটুটরি অর্গানাইজেশন। ধরুন স্যার এই যে 2017 আপনার জিএসটি একটা হুম। সেই তার রেসপেক্টে যদি কোনো অফিস খোলা হয় জিএসটি সেটা তো গভর্নমেন্ট, ওখানে কোনো জায়গায় তো অর্গানাইজেশন বলা নেই। অর্গানাইজেশন আচ্ছা, স্পেশাল অ্যাক্টের আন্ডারে কোনো অর্গানাইজেশন হলে তাকে বলা হচ্ছে স্ট্যাটুটরি অর্গানাইজেশন। এখানে তোমার এক্সাম্পল কি কি রয়েছে, যেমন আরবিআই রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, এলআইসি রয়েছে যেটা বললাম। আচ্ছা, রেজিস্টার্ড কোম্পানি বলতে কোম্পানি অ্যাক্টে যে সমস্ত রেজিস্টার্ড রয়েছে, কোম্পানি অ্যাক্ট মেনে যেগুলো বানানো হয়েছে, আপনি যদি কোনো কোম্পানি বানান সেটাই হবে রেজিস্টার্ড কোম্পানি, কারণ কোম্পানি অ্যাক্ট ফলো করেই বানাতে হবে। কোম্পানি অ্যাক্ট কত? 2013। এর আগে ছিল কোম্পানি অ্যাক্ট 1956, পুরানো ছিল। তারপর সময়ের সাথে সাথে তোমাকে চেঞ্জ করতে হয়েছে পুরানো অ্যাক্ট, সেটা এখনকার সিচুয়েশনের সাথে কনসিস্টেন্ট হচ্ছে না, সেই জন্য কোম্পানি অ্যাক্ট 2013 নিয়ে আসা হয়েছে। অ্যামেন্ড নয়, সেটাকে রিপিল করা হয়েছে, রিপিল মানে সেটাকে পুরো ক্যান্সেল। পুরনো অ্যাক্ট বাতিল, নতুন অ্যাক্ট 2013 আন্ডারে। এখন যদি কোনো কোম্পানি রেজিস্টার্ড হয় সেটা হবে 2013 আন্ডারে। যে সমস্ত কোম্পানি রেজিস্টার্ড হয়েছে সেগুলোকে বলা হবে রেজিস্টার্ড কোম্পানি। আচ্ছা, যদি কোনো কোম্পানি ওর আগের অ্যাক্টের আন্ডারেও রেজিস্টার্ড হয়ে থাকে সেগুলোকেও রেজিস্টার্ড কোম্পানি বলা হবে, কারণ 2013 এসেছে, তার আগে যেগুলো সেগুলোকেও বলা হবে রেজিস্টার্ড কোম্পানি। এখানে টাটা মোটরস এক্সাম্পল দিয়েছে, টাটা মোটরস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইসিআইডি স্কিল দিয়েছে নিজের নাম, ঠিক আছে, আইসিআইডি স্কিল প্রাইভেট লিমিটেড, ইনফোসিস। আচ্ছা, কোম্পানি লিমিটেড বাই শেয়ার, রেজিস্টার্ড কোম্পানির মধ্যেই তোমার কিছু কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কিছু কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি। লিমিটেড বাই শেয়ার নর্মালি বিজনেস পারপাসেই হয়ে থাকে, ম্যাক্সিমাম কোম্পানি তুমি দেখতে পারবে যে লিমিটেড বাই শেয়ার। কোম্পানি লিমিটেড বাই শেয়ার বলতে সেই কোম্পানি শেয়ার আছে। কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি বলতে সেখানে গ্যারেন্টি দিচ্ছে, কারা গ্যারেন্টি দিচ্ছে? মেম্বাররা গ্যারেন্টি দিচ্ছে কি কোম্পানি যদি কোনো কারণে বন্ধ হয় সেক্ষেত্রে আমি গ্যারেন্টি দিলাম কি আমি 1 লাখ টাকা কন্ট্রিবিউট করব। শেয়ারের ক্ষেত্রে কি হচ্ছিল যে তুমি মেম্বার হতে চাইলে তুমি 1 লাখ টাকা দাও, সে 1 লাখ টাকা দাও, টোটাল ক্যাপিটাল হয়ে গেল, বিজনেস স্টার্ট হয়ে গেল। কিন্তু গ্যারেন্টি কোম্পানির ক্ষেত্রে এরকম হবে না। গ্যারেন্টি কোম্পানির ক্ষেত্রে তুমি গ্যারেন্টি দিচ্ছ যদি কোনো কারণে কোম্পানি বন্ধ হয় তাহলে আমি ম্যাক্সিমাম এত টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা কন্ট্রিবিউট। কোম্পানিটাকে বাঁচানোর জন্য সাপোজ কোম্পানি চলছে, তার তো লায়াবিলিটি হয়ে গেছে, সাপোজ কোম্পানি তার লায়াবিলিটি পে করতে পারছে না,
তাহলে অ্যাজ এ তুমি শেয়ার হোল্ডার কত টাকা দেবে বলেছো আগে থেকে? 1 লাখই দেবে, তার বেশি তো দেবে না। যেমন শেয়ারের ক্ষেত্রে কি হয়েছিল, যত টাকা আমি শেয়ার কিনেছি তত টাকাই দিয়ে দিলে আমার কাজ শেষ, আর কোনো লাইবিলিটি থাকছে না। আর এখানে তুমি যতটা গ্যারেন্টি দেবে ততটাই দেবে, তার বেশি দেবে না। কোম্পানির লাইবিলিটি তার থেকেও বেশি থাকতে পারে, যারা দিয়েছে তারা বুঝবে। সেই জন্য হয় না যে সারদা ডুবে গেছে আমার টাকা পাইনি, তুমি কি দিয়েছো তুমি বোঝো। যে শেয়ার হোল্ডার তার কাছ থেকে কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। কিন্তু যারা ইন্টেনশনালি ফ্রড করেছে তাদেরকে ধরা হয়, ঠিক আছে। শেয়ার কি মানে কমোডিটি বেসিসে হয় বা কোনো কিছু দিয়ে হয় না? শেয়ার মানে অ্যাকচুয়ালি শেয়ার হচ্ছে ক্যাপিটালের একটা পার্ট। ধরুন আমার এক কোম্পানি বানিয়েছেন 1 লাখ টাকা দিয়ে, বিজনেস স্টার্ট করবেন 1 লাখ টাকা দিয়ে, তো টোটাল ক্যাপিটাল 1 লাখ টাকা, আপনি সেটাকে 10,000 শেয়ারে ভাগ করলেন, তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম কত? 10 টাকা করে। 10 টাকা করে। ধরুন দুজন পার্টনার, মানে দুজন কোম্পানি খুলেছেন, দুজন মেম্বার। আপনি যদি বলেন কি আমি 60% নিয়ে নিচ্ছি, তার মানে আপনি কন্ট্রিবিউট করবেন কত? 60,000 টাকা। তার মানে আপনি কত শেয়ার নিয়ে নিলেন? 6,000 শেয়ার। ও কত নিল? 4,000 শেয়ার। সাপোজ এটা আমি প্রাইভেট লিমিটেডের কথা বলছি, সাপোজ ওটা পাবলিক লিমিটেডে তো আপনার কতজন? 7 জন। তো আপনার কোম্পানি বড় হয়ে গেছে, এবার আপনি বাজারে লিস্ট করছেন। সাপোজ আপনি শেয়ার বিক্রি করে দেবেন, আপনি ভাবছেন কি আমার তো লিস্ট হয়ে গেছে, এবার আমি শেয়ার বিক্রি করে দেবো, আমি তো আর থাকতে চাইছি না। তাছাড়াও শেয়ারের মার্কেটে বাজারে আপনার শেয়ারের দাম অনেক রয়েছে, তো আপনি সেল করে দিতে চাইছেন। আপনি তাহলে কত সেল করবেন? যত নিয়েছিলেন, সাপোজ আপনি 6,000 নিয়েছিলেন, 6,000 নিয়েছিলেন, তো 6,000ই সেল করবেন। ধরো একটা শেয়ারের দাম এখন হয়ে গেছে 1,000 টাকা করে, তো 6,000 শেয়ার সেল করে যা হবে আপনার বেশি চলে যাবে। বুঝতে পারলেন? শেয়ার যেমন আপনি কিনলে আপনাকে বেশি টাকা দিতে হচ্ছে, তখন লাভ হলে আপনার বেশি হবে, প্রফিট হলে আপনি প্রফিটের ভাগ বেশি পাবেন। শেয়ার হচ্ছে ক্যাপিটালের একটা পার্ট, ছোট পার্ট। আপনি যেভাবে ভাগ করবেন তার ভাগটা সেই রকম হবে। যদি বলেন যে আমি পার শেয়ারের দাম করব 5 টাকা, তাহলে কটা শেয়ার হবে? 1 লাখে 20,000 শেয়ার হবে। 20,000 শেয়ার। বুঝতে পারলে কি পারলে না? শেয়ার হচ্ছে ক্যাপিটালের একটা পার্ট। প্রপাইটারশিপ বিজনেসে টোটাল একটা ক্যাপিটাল দিয়ে দিল, কিন্তু কোম্পানিতে শেয়ার হিসেবে হবে। তোমাকে বলতে হবে যে আমি একটা শেয়ারের দাম কত রাখবো, ফেস ভ্যালু যাকে বলা হচ্ছে, যখন কোম্পানিতে বানাচ্ছ। তাহলে তুমি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করছো, আমি যে রেজিস্ট্রেশন দেখিয়েছিলাম, তাহলে বলতে হবে ওখানে রেজিস্ট্রেশনের সময় করার সময় তুমি যে ডকুমেন্টটা সাবমিট করছো, এমওএ এওএ বলে ডকুমেন্ট সাবমিট করতে হয়, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে বলতে হবে যে তুমি পার শেয়ারের দাম কত রাখছো, আর তোমার টোটাল ক্যাপিটাল কত হবে, আর সেই হিসাবে নাম্বার অফ শেয়ার কত হবে। তুমি যদি 1 লাখ টাকার ক্যাপিটাল রাখো, পার শেয়ার যদি বলো যে আমি 10 টাকা করে করবো, তাহলে নাম্বার অফ শেয়ার কত হবে? 10,000ই হবে। সেটা মেনশন করতে হবে যখন রেজিস্ট্রেশন করাচ্ছ, তখন যে ডকুমেন্ট সাবমিট হচ্ছে ডকুমেন্টের নাম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, সেখানে তোমাকে বলে দিতে হবে এটা। যখন কোম্পানি যখন এইসব শেয়ার করে ছাড়ছে, হুম। তাহলে কি ওর পুরো ক্যাপিটালটাকেই ও ভেঙে দিচ্ছে নাকি না ক্যাপিটালের একটা অংশ ওই মার্কেটে শেয়ার হিসেবে ছাড়ছে? ওর ওর যতটা অথরাইজ বলা রয়েছে, ও বলেছিল না যে আমি এত টাকা অথরাইজ ক্যাপিটাল করব রেজিস্ট্রেশনের সময়। সেই অথরাইজ ক্যাপিটালের সাপোজ আপনি বলেছেন 1 লাখ টাকা আমার অথরাইজ ক্যাপিটাল, তাহলে আপনি 1 লাখ টাকারই শেয়ার ইস্যু করতে পারবেন, তার বেশি নয়। আপনি যদি বলেন আরও শেয়ার ইস্যু করব, তাহলে কি করতে হবে? আপনাকে অথরাইজ ক্যাপিটাল